প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল সেট নম্বর 15 ক্লাস নিয়ে এলাম ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে। আর আমার ঠান্ডা লেগে একটু জর্জর মতন হয়েছে, গলাটা এই জন্য এরকম হয়েছে, আওয়াজটা এরকমই শোনাচ্ছে, কিছু মনে করবে না, তোমরা মানিয়ে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, একটা প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্ট পাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, আমরা মডেল সেট 15 মধ্যে এলাম। এখানে স্কুলের নামটা দেখতেই পাচ্ছ, শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া লেখা রয়েছে। বিভাগ কতে দেখো বলা রয়েছে। তো একে তাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 10টি প্রশ্ন 10 নাম্বার। প্রথম প্রশ্ন একে তাকে বলা হয়েছে ফরাসি চার্চ আদায় করতো, উত্তর করবে টাইথ, অপশান ডি। বহুবার আলোচনা করে দিয়েছি, এটা শেষ অবশ্যই দেখে নাও। 2 নাম্বার দেখো, থার্ড স্টেটের প্রতিনিধিত্বের দাবি করেছিল, উত্তর করবে থার্ড স্টেটের মাথাপিছু ভোটাধিকার, অপশান সি করবে 2 দাগের উত্তর। 3 দাগে দেখো বলা রয়েছে লিস্টেলের সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর করবে যেটা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে 1807 খ্রিস্টাব্দে। 4 দাগের প্রশ্ন দেখো, আমার ইচ্ছাই আইন উক্তিটি করেন, উত্তর করবে ষোলশুলি, অপশান সি করো উত্তরটি 4। আবারও বলছি, গলাটা প্রচণ্ড খারাপ, শরীরটাও প্রচণ্ড খারাপ, জ্বর হয়েছে, তো এইরকমই ভয়েসটা লাগছে, কিছু মনে করবে না। দেখো 4 দাগে হয়ে গেল উত্তরটা, অপশান সি। 5 দাগে পাওয়ালিন লিওন যে দলের নেত্রী ছিলেন সেটি হলো, উত্তর করবে বিপ্লবী প্রজাতান্ত্রিক মহিলা নাগরিক সমিতি, অর্থাৎ এখানে দেখো সোসাইটি ডিস রিপাবলিকানস রিভুলেশনস মানে রিভুলেশনারিস এই দলের সদস্য ছিলেন। তারপর দেখো নেক্সট 6 দাগে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে, উত্তর করবে ওয়াল্টারো যুদ্ধে। তারপর দেখো 7 দাগে মৃত্যুকালে নেপোলিয়নের বয়স ছিল, উত্তর করবে 52 বছর, অর্থাৎ 1769 থেকে 1821, অপশান সি করো উত্তরটি 7। 8 দাগে দেখো নেকার ছিলেন ফ্রান্সের, উত্তর করবে অর্থমন্ত্রী। 9 দাগে নেপোলিয়ান বাস্তবায়িত করেন বিপ্লবের সাম্যের আদর্শকে। 10 দাগে দেখো কনফেডারেশনস অফ দ্য রাইন গড়ে ওঠে, উত্তর করবে 1806 খ্রিস্টাব্দে। এবারে আমরা বিভাগ হতে যাচ্ছি। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 6টি প্রশ্ন 6 নাম্বার। বলা রয়েছে দেখো, একটি বাক্যে উত্তর দাও এতে। টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন? কোন ক্লাবের বলো তো? বহুবার বলেছি, জ্যাকোবিন ক্লাব। এটা এমসিকিউতে আসে প্রশ্নটা। এর আগের সেটের ক্লাসগুলো যারা না দেখেছো, 14টা সেটের প্লাস বসত প্রশ্নপত্রে অবশ্যই দেখে নেবে। দেখো এটা হবে জ্যাকোবিন ক্লাব, তাহলে টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। তারপর দেখো, নীলদের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তর করবে নীলদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন অ্যাডমিরাল লিনসন। 3 দিকে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির প্রবক্তা ছিলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু। তারপর দেখো বি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ দেখে নাও, ইন্টেন্ডেন্ট রাশিয়া, সোজা সোজা দিয়ে দিয়েছি, তোমাদের বইতে ছক আকারে ছিল। তারপর দেখো ড্যানিশ দিদোরো, অর্থলুপ নেকড়ে। তারপর দেখো 3 দাগে পোড়ামাটি নীতি বিশ্বকোষ। এই প্রশ্নটার উত্তর কী করবে, মানে আচ্ছা, উত্তরটা আমি মেনশান করেছি উত্তর বলে লিখে, বা উল্লেখ করে দিয়েছি উত্তর বলে লিখে। উত্তরটা দেখো একে দাগে বি যাবে, অর্থাৎ ইন্টেন্ডেন্টের সাথে তোমরা করো যেটা অর্থ লুপ নেকড়ে। তারপর দেখো 2 দাগের সাথে সি করো, অর্থাৎ ডেনিস দিদোরোর সাথে বিশ্বকোষ। পোড়ামাটি নীতি এর সাথে তোমরা রাশিয়া করো, অপশান এ। তারপর দেখো নেক্সট বিভাগ গ, বলা রয়েছে দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রশ্ন মান 2 করে, 4টি প্রশ্ন 8 নাম্বার। একে দাগে প্রশ্ন, ফ্রান্সের বিরুদ্ধে কারা তৃতীয় শক্তি জোট গঠন করে? 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এর উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট গঠিত হয়। এই জোটের প্রধান সদস্য দেশগুলো ছিল ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন এবং নেপলস, ঠিক আছে। নেপোলিয়নের ক্রমবর্ধমান সাম্রাজ্যবাদী বিস্তার রোধ করাই ছিল এই বাজেটের মূল লক্ষ্য। 2 দাগে দেখো, পোশাকি অভিজাত কাদের বলা হতো? বিপ্লব পূর্ব ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যে সকল উচ্চাকাঙ্ক্ষী বার্জুয়া বা মধ্যবিত্ত মানুষ নিজেদের মেধা, প্রশাসনিক দক্ষতা বা অর্থের বিনিময়ে বিচার বিভাগীয় ও প্রশাসনিক উচ্চ পদে নিযুক্ত হতেন এবং রাজারা যাদের অভিজাত মর্যাদা দিতেন তাদের পোশাকি অভিজাত বা নোবেলস অব দ্য রুব বলা হতো। ইংলিশটা তোমরা চাইলে পড়তে পারো, না চাইলে না পড়তে পারো। এরা জন্মসূত্রে অভিজাতদের থেকে পৃথক ছিল। 3 দাগে দেখো, স্পেনীয় ক্ষত কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। নেপোলিয়ন জোরপূর্বক স্পেনের সিংহাসনে তার ভাই জোসেফ বোনাপার্টকে বসালেনি বলে স্পেনের জনগণ আর কি তীব্র গরিলা যুদ্ধ শুরু করে, অর্থাৎ দীর্ঘস্থায়ী যুদ্ধে
নেপোলিয়নের প্রায় 3 লক্ষ সুদক্ষ সৈন্য মারা যায় এবং বিপুল অর্থ ব্যয় হয়। নেপোলিয়নের এই ব্যর্থতা ও চরম ক্ষতিকে ঐতিহাসিকরা স্পেনীয় ক্ষত বা পেনিনসুলার আলকার বলে অভিহিত করেন, যা তার পতনের অন্যতম কারণ ছিল। 4 দাগে দেখো কন্ট্রাক্টর কি বলা হয়। 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বা পোপ সপ্তম পায়াসের মতে স্বাক্ষরিত ধর্মীয় মীমাংসা, ঠিক আছে। তো পরবর্তী পেজে চলো। চুক্তি হলো কন্ট্রাক্টর। এতে বলা হয় ক্যাথলিক ধর্ম অধিকাংশ ফরাসি ধর্ম হিসাবে স্বীকৃত হবে। যাজকরা রাষ্ট্র থেকে বেতন পাবেন এবং গির্জায় বাজেয়াপ্ত সম্পত্তি রাষ্ট্রকে ফেরত দেবে না। এর ফলে গির্জার ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 5 দাগে দেখো কনফেডারেশনস অফ দ্য রাইন কেন গঠন করা হয়েছিল। 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন জার্মানি ছোট ছোট 300টি রাজ্য ভেঙে 39টি রাজ্য নিয়ে কনফেডারেশনস অফ দ্য রাইন গঠন করে। এর প্রধান উদ্দেশ্য ছিল জার্মানির ওপর থেকে অস্ট্রিয়ার প্রভাব নষ্ট করা, ফ্রান্সের অধীনে একটি বাফার স্টেট বা মধ্যবর্তী রাষ্ট্র তৈরি করা এবং নিজের সামরিক প্রয়োজনে এই রাজ্যগুলো থেকে রসদ ও সৈন্য সংগ্রহ করা। বিভাগ হতে যাচ্ছি 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছি। প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে, 2টো প্রশ্ন 8 নাম্বার। দেখো টিকা লেখো। কোড নেপোলিয়ন। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের শাসনকালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং স্থায়ী কীর্তি হলো কোড নেপোলিয়ন, যা ফরাসি আইনবিধি নামে পরিচিত। 1804 সালে তিনি ফ্রান্সের বিভিন্ন প্রান্তে প্রচলিত বৈষম্যমূলক ও পরস্পর বিরোধী আইনগুলোর পরিবর্তে সমগ্র দেশের জন্য একটি অভিন্ন আইনবিধি প্রবর্তন করেন। টিকা কোড নেপোলিয়ন এরকম হেডিং করে লিখবে। 1 নম্বর পয়েন্ট, পটভূমি ও সংকরণ। এর আগে অবধি তোমরা যতটা দেখলে ওটা ছিল ভূমিকা। বিপ্লবের আগে ফ্রান্সের কোনো সুসংহত আইন ছিল না। বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন 4 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি কমিটি গঠন করেন। দীর্ঘ 4 বছরের প্রচেষ্টায় ও 84টি অধিবেশনের পর আর কি তারা একটি সুসংহত আইনবিধি তৈরি করে, যা 1804 সালে কোড নেপোলিয়ন নামে আত্মপ্রকাশ করে। 2 নাম্বার দেখো প্রধান বৈশিষ্ট্যসমূহ। এই আইনবিধিতে মোট 2287টি ধারা ছিল। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো আইনের চোখে সাম্য। 1 নাম্বার, সাব পয়েন্ট করবে এটা। 2 নাম্বার পয়েন্টের অন্তর্গত আর কি। এখানে মার্কিং করিনি, এগুলো সাব পয়েন্ট, ঠিক আছে, এই জন্য। বা তোমরা চাইলে রোমান হরফে মার্কিং করতে পারো। জন্মগত বা বংশগত কৈলন্যের অবসান ঘটিয়ে আইনের চোখে সকল নাগরিক সমান মর্যাদা দেওয়া হয়। ব্যক্তিগত সম্পত্তির অধিকার পবিত্র ও অলঙ্ঘনীয় বলে ঘোষণা করা হয়, যা বিশেষ করে বার্জুয়া ও কৃষক শ্রেণীকে আশ্বস্ত করে। ধর্মীয় সহিষ্ণুতা 3 নাম্বার সাব পয়েন্ট। রাষ্ট্রীয়ভাবে ক্যাথলিক ধর্মকে স্বীকৃত দিলেও নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়। সামাজিক সংস্কার, বিবাহ বিচ্ছেদ ও সিভিল ম্যারেজ বা অসামরিক বিবাহ আইনগত স্বীকৃতি দিয়ে সমাজকে গির্জার কঠোর শাসন থেকে মুক্ত করা হয়। 3 নাম্বার গুরুত্ব তাৎপর্য, বিপ্লবের আদর্শ রক্ষা। কোড নেপোলিয়ন ফরাসি বিপ্লবের প্রধান আদর্শ ও সাম্য ও স্বাধীনতাকে একটি আইনের ভিত্তি দিয়েছিল আর কি। এই কারণে ঐতিহাসিকরা একে বিপ্লবের বাইবেল বলে অভিহিত করেন। আধুনিক প্রশাসন, এটি ফ্রান্সের প্রশাসনিক কাঠামোকে সুশৃঙ্খল ও আধুনিক করে তুলেছিল। যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি নিয়োগের নীতি গ্রহণ করা হয়েছিল। ইউরোপের প্রভাব, স্পেনীয় যুদ্ধের মাধ্যমে এই আইনবিধি ইউরোপের বিভিন্ন দেশে যেমন ইতালি, জার্মানি, বেলজিয়ামে ছড়িয়ে পড়ে এবং সেখানে সামন্ততন্ত্রের অবসান ঘটিয়ে আধুনিক সমাজ গঠনের পথ প্রশস্ত করে। 4 নাম্বার সীমাবদ্ধতা, এত গুরুত্ব থাকা সত্ত্বেও এই আইনবিধিতে কিছু ত্রুটি ছিল। এতে নারীদের সামাজিক অবস্থাকে পুনরুদ্ধারের অধীনস্থ করা হয়েছিল এবং শ্রমিকদের স্বার্থের চেয়ে আর কি মালিকদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। উপসংহার দেবে, সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও কোড নেপোলিয়ন ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। নেপোলিয়ন নিজেই সেন্ট হেলেনা দ্বীপে বন্দী থাকাকালীন বলেছিল, আমার 40টি যুদ্ধের জয় গৌরব আমার এই আইনবিধিকে স্নান করতে পারবে না। এটি চিরস্থায়ী হবে। বর্তমান ফ্রান্স এবং ইউরোপের বহু দেশে আইন ব্যবস্থার মূল ভিত্তি হিসাবে আজও এটি সমাদিত, এই আইন আজও কাজ করছে আর কি। এই আইন মেনেই সমস্ত চলছে দেশগুলো। তারপরে দেখো নেক্সট 2 দেখে টিকা লেখো। বস্তিল দুর্গের পতন।
ফরাসি বিপ্লবের ইতিহাসে 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই বস্তিল দুর্গের পতন ছিল একটি যুগান্তকারী ঘটনা। এটি কেবল একটি দুর্গের পতন ছিল না, বরং এটি ছিল স্বৈরাচারী রাজতন্ত্রের পরাজয় এবং জনগণের সার্বভৌমত্বের জয়। টিকা লেখো, যেহেতু বলেছিল এরকম টিকা লিখে লিখবে যে হেডিং করবে বস্তিল দুর্গের পতন 1789। এক নম্বর প্রেক্ষাপট ও কারণ। 1789 সালে ফ্রান্সের অ্যাসেট জেনারেল এর অধীনস্থ কেন্দ্রকে করে রাজকীয় শক্তির সাথে তৃতীয় সম্প্রদায়ের বিরোধ শুরু করে। রাজা সরাসরি এর প্যারিসে বিশাল সেনাবাহিনী মোতায়েন করলে গুজব ছড়িয়ে পড়ে যে রাজা জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করেছেন এবং সৈন্যবাহিনী নিয়ে জাতীয় সভা ভেঙে দেবেন। এতে প্যারিসে উত্তেজিত সাধারণ মানুষ আত্মরক্ষার জন্য অস্ত্রের সন্ধানে পথে নেমে পড়ে। ২ নাম্বার ঘটনার বিবরণ। ১৪ই জুলাই সকালে উত্তেজিত জনতা প্রথমে ইনভ্যালিডিস ভবন থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে, কিন্তু বারুদের সন্ধানে তারা প্যারিসের কুখ্যাত বাস্তিল দুর্গের দিকে অগ্রসর হন। জনতার দুর্গের রক্ষিতা ল্যানির কাছে আত্মসমর্পণ, অস্ত্রাগার খুলে দেওয়ার দাবি জানায়। আলোচনার মাঝেই উত্তেজনা বাড়লে রক্ষীরা গুলি চালায়, যার ফলে প্রায় ১০০ জন বিপ্লবী নিহত হন। এতে ক্ষুব্ধ জনতা দুর্গের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং দুর্গটি দখল করে নেয়। ৩ নম্বর গুরুত্ব ও তাৎপর্য। স্বৈরাচারের পতন। সাব পয়েন্ট দেখো, বস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের দমন পীড়ন ও স্বৈরাচারের প্রতীক। এই দুর্গের পতন প্রমাণ করে যে রাজা নিরঙ্কুশ ক্ষমতার দিন শেষ হয়ে এসেছে। পরবর্তী সাব পয়েন্ট করবে এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে। ২য় নম্বর সাব পয়েন্ট, এটা জনশক্তির জয়। এই প্রথম প্যারিসে সাধারণ মানুষ সরাসরি বিদ্রোহের মাধ্যমে রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে। এটি বিপ্লবকে একটি বার্জুয়া আন্দোলন থেকে গণবিপ্লবে পরিণত করে। জাতীয় সভার স্বীকৃতি। ৩ নম্বর সাব পয়েন্ট, এই ঘটনায় ভীত হয়ে রাজা সরাসরি বিজু হাঁটল। তিনি জাতীয় সভাকে স্বীকৃতি দেন এবং বিপ্লবী ত্রিবর্ণ রঞ্জিত অর্থাৎ লাল সাদা নীল পতাকা গ্রহণ করেন। বিপ্লবের প্রসার। বস্তিল জয়ের খবর ফ্রান্সের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। কৃষকরাও জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যা সামন্ততন্ত্রের পতনের পথ প্রশস্ত করে। ঐতিহাসিক মূল্যায়ন। বাস্তিল দুর্গের পতন ছিল আধুনিক ইউরোপের ইতিহাসের এক সপ্তম মুহূর্ত। এর স্মরণে আজও 14ই জুলাই তারিখটি ফ্রান্সের জাতীয় দিবস হিসাবে পালিত হয়। ঐতিহাসিক গডউইনের মতে এটি ছিল পুরাতনতান্ত্রিক ব্যবহার অর্থাৎ এনশিয়ান রিজম্যান এর মৃত্যুর পরোয়ানা। ঠিক আছে, রিজাইম এর পরোয়ানা কি, যেটা মৃত্যু পরোয়ানা। এবার দেখো ৩ নাম্বার প্রশ্ন, বিপ্লব পরবর্তী ফরাসি অর্থনীতি কিভাবে ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। দেখো, ফরাসি বিপ্লবে অর্থাৎ 1789 এর মূলে ছিল এক চরম অর্থনৈতিক সংকট। বিপ্লব পরবর্তী ফ্রান্সের নড়বড়ে অর্থনীতি এবং ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা সাধারণ মানুষকে এতটাই অতিষ্ঠ করে তুলেছিল যে তারা বিদ্রোহ করতে বাধ্য হয়। ঐতিহাসিকদের মতে ফরাসি বিপ্লব ছিল মূলত একটি অর্থনৈতিক বিদ্রোহ। ঠিক আছে, ত্রুটিপূর্ণ বৈষম্যের কর ব্যবস্থা। ১ নাম্বার দেখো, তৎকালীন ফরাসি কর ব্যবস্থা ছিল অত্যন্ত অন্যায়পূর্ণ। সমাজের ৯৭% মানুষ অর্থাৎ তৃতীয় সম্প্রদায়কে সমস্ত কর দিতে হতো, অথচ ১% বা ১% যাজক ও ২% বা ২% অভিজাত শ্রেণী ছিল সম্প্রদায় করমুক্ত। টাইল, স্থাবর সম্পত্তির ওপর ক্যাপিটেশন মাথাপিছু কর, আর ভ্যাটিউম স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর আয়কর। গ্যাবেল ও করভি লবণের ওপর কর এবং বিনা পারিশ্রমিকে শ্রমদানের কর। এই বিশাল করের বোঝা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ২ নাম্বার, রাজার পরিবারের বিলাসিতা ও রাজকোষের শূন্যতা। ফরাসি রাজপরিবার, বিশেষ করে রানী ও মারি আন্তোয়ানেতার অঢেল বিলাসিতা এবং ভার্সাই ফরাসি রাজপরিবার, বিশেষ করে রানী মারি আঢেলের বিলাসিতা ও ভার্সাই প্রাসাদের রক্ষণাবেক্ষণের পেছনে প্রচুর অর্থ ব্যয় হতো। রাজা ৫৫ লুই এবং ১৬ লুইয়ের অদূরদর্শী যুদ্ধের কারণে ফরাসি রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়েছিল। ৩ নম্বর, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ। ফ্রান্স নিজের শত্রু হিসাবে ইংল্যান্ডকে হারাতে আমেরিকা স্বাধীনতা যুদ্ধে অর্থ ও সৈন্য দিয়ে সাহায্য করেছিল। এর ফলে ফ্রান্সের ওপর ঋণের বোঝা বহুগুণ বেড়ে যায়। সেই ঋণ শোধ করার জন্য রাজা আবার সাধারণ মানুষের ওপর নতুন কর চাপানোর চেষ্টা করলে জনবিক্ষোভ চরম আকার ধারণ করে। ৪ নম্বর, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এ মিউজিয়াম অব ইকোনমিক ইরোর বলে অভিহিত করেছেন, কারণ এখানে বৈজ্ঞানিক কোনো কর কাঠামো ছিল না। মুদ্রাস্ফীতি এবং জিনিসের আকাশছোঁয়া দামের তুলনায় সাধারণ মানুষের আয় বাড়েনি।
5 নাম্বার খাদ্যাভাব ও রুটির দাঙ্গা। 1788 থেকে 89 সালে ফ্রান্সের ভয়াবহ শিলাবৃষ্টি এবং শীতের ফসল নষ্ট হয়ে যায়। এর ফলে ফ্রান্সের চরম দুর্ভিক্ষ দেখা যায়। এর ফলে আর কি হয়, এটা খাদ্যাভ্যের অভাব এবং রুটির চড়া দামের কারণে সাধারণ মানুষ পথে নেমে আসে, যা রুটির দাঙ্গা বা ব্রেড রুইট নামে পরিচিত। এই ক্ষুধার্ত মানুষগুলোই পরবর্তীতে বস্তিল দুর্গ আক্রমণের নেতৃত্ব দেন। 6 নাম্বার ফিজিওক্র্যাটস ও সংস্কারদের ব্যর্থতা। দেখো, নেকার দুর্গ এবং হচ্ছে কোলেনের মতো রাজকীয় অর্থনৈতিক মন্ত্রীরা যখন অভিজাতদের ওপর কর চাপিয়ে অর্থনীতি সংস্কারের পরামর্শ দেন, তখন স্বার্থন্বেষী অভিজাতরা তাদের পদচ্যুত করতে বাধ্য হয়। এর ফলে সংস্কারের শেষ অংশটুকু নিভে যায়। উপসংহার: উপযুক্ত খাদ্য ও বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়ে তৃতীয় সম্প্রদায়ের মানুষ বুঝতে পারে যে বর্তমান ব্যবস্থার পরিবর্তন ছাড়া তাদের মুক্তি নেই। এই অর্থনৈতিক দেউলিয়া ও অনাহারই ছিল ফরাসি বিপ্লবের প্রধান চালিকা শক্তি। এরপর দেখো বিভাগ ও প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে 8 নাম্বার। এখানে বড় প্রশ্ন, গলাটাও ভালো নেই। আমি প্রশ্নটা পড়ে পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নাও খাতাতে। দেখো, সম্রাট নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এখানে ভূমিকাটা লিখবে, আর আমি ব্যাখ্যা করছি না, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এমনিতে 16 মিনিট হয়ে গেছে। 1 নাম্বার বিপ্লবের ফলে উত্থান, এই পয়েন্টটা করবে তোমরা। ওটা তোমরা ভূমিকা লেখার পর আর কি, লেখার পর এখানে দেখো আমি স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা পটপট করে লিখে নাও। আর যারা যারা নোটসটা নেবে অর্থাৎ কিনতে চাইছো, অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কম টাকার পরিমাণে এই নোটসটা নিতে পারবে। এই নোটসের মধ্যে তোমাদের মডেল সেট যতগুলো ছিল প্লাস প্রশ্নপত্র যে একটা ছিল শুরুতেই, সেটা সমাধান করে দেওয়া হয়েছে। দেখো, 2 নাম্বার সাম্যের আদর্শ প্রতিষ্ঠা, অর্থাৎ যেটাকে কোড নেপোলিয়ন বলা হয়, এর ব্যাখ্যা দেওয়া রয়েছে। 3 নাম্বার যোগ্যতার স্বীকৃতি, এই পয়েন্টের আবার ব্যাখ্যা দেবে তোমরা। 4 নাম্বার কৃষক ও মধ্যবিত্তের স্বার্থ রক্ষা। তোমরা ভিডিওটা স্টপ করে করে লিখবে, ঠিক আছে? দেখো, আমি স্ক্রল করে করে উপরের দিকে তুলছি, একটু করে টাইম দিচ্ছি যাতে তোমরা ভিডিওটা স্টপ করতে পারো, ঠিক আছে? তারপর দেখো, কেন তাকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়, অর্থাৎ বিপরীত চুক্তি, যেটা দেখে নাও। এখানে পয়েন্ট কিছু দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। যে প্রথম পয়েন্ট হচ্ছে একনায়কতন্ত্র, তারপর দেখো বংশগত শাসন, এগুলো হচ্ছে সাব পয়েন্ট আর কি, দেখে নাও। সবশেষে মূল্যায়ন, বা যেটাকে তোমরা উপসংহার নামে জানো সেটা লিখবে, উপসংহার লিখে পয়েন্টটা করবে। তারপর দেখো নেক্সট, এটুকু লিখতে হবে, এতটা লিখতে হবে উপসংহারে, ঠিক আছে? জন্ম হয়েছিল অবধি। তারপর দেখো নেক্সট 2 থেকে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে উত্তরটা করবে। 1 নাম্বার অর্থনৈতিক সংকট ও খাদ্যের দাবিতে আন্দোলন, 2 নাম্বার ভাষাই অভিযান। তারপর দেখো নেক্সট 2 নাম্বার পয়েন্টের পর 3 নাম্বার, এখানে দেখো রাজনৈতিক সচেতনতা ও ক্লাব গঠন। 4 নাম্বার অধিকারের দাবি ও অলিম্প দি গঞ্জ। তারপর দেখো 5 নাম্বার সাকুলেত ও সাধারণ নারীদের অবদান। 6 নাম্বার হচ্ছে সামাজিক ও আইনি সংস্কার, বিবাহ বিচ্ছেদ, শিক্ষা, মূল্যায়ন। এটুকুই লিখবে। এই ছিল টোটাল তোমাদের ইতিহাসের 15টা সেট প্লাস প্রশ্নপত্রের উত্তর। তো এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো, মডেল সেট 1, 2 থেকে আরম্ভ করে একদম 14 অবধি প্লাস প্রশ্নপত্র তার আগে ছিল তার সমাধানের ক্লাস, অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আমাদের কাছ থেকে এই নোটসটা কিনতে চাইলে কম দামে কিনতে পারো, অনেকে কিনছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অনলি হোয়াটসঅ্যাপ। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনগুলো সেভ রাখো। তোমাদের বাংলার সমস্ত সাবজেক্টগুলো এমনিভাবে পিডিএফ আকারে ক্লাস করে দিয়েছি, যতগুলো মডেল সেট ছিল। তো একটাই প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।